সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে সিলেট ডিভিশনাল অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ যাকে আমরা জেনে আসছিলাম পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর খ্যাত। আমরা একই সঙ্গে আজকে আলোচনায় অংশগ্রহণ করব এই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, সেন্টিউল সম্পর্কে এবং কোষীয় কঙ্কাল সম্পর্কিত। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা জানব প্রথমে সংজ্ঞা, মাইটোকন্ড্রিয়ার আয়তন ও সংখ্যা সম্পর্কে জানব, মাইটোকন্ড্রিয়ার গঠন পড়ব এবং কাজ পড়ব। এটি পড়তে গিয়ে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়ে থাকে, এবং সেন্টিউলের আমরা সংজ্ঞা জানার চেষ্টা করব এবং এর গঠন ও কাজ জানার চেষ্টা করব, কোষীয় কঙ্কাল কি এটি জানার চেষ্টা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে একটি ভিডিও চলছে। এই ভিডিওটি আমরা প্রথমে আলোচনায় অংশগ্রহণ করব মাইটোকন্ড্রিয়া। এই ভিডিওটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত এবং মাইটোকন্ড্রিয়া আকার আকৃতি এখানে দেখানো হচ্ছে, এবং দেখতে পাচ্ছ যে মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপাদন করার ক্ষেত্রে বিভিন্ন এনজাইম ও কোএনজাইম সিক্রেশন করছে। তাহলে প্রথমে আমরা জেনে নিব মাইটোকন্ড্রিয়া কি। কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় বিরাজমান দ্বিস্তরী পর্দা বেষ্টিত গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, সূত্রাকার অথবা তারকাকৃতির বদ্ধ থলির মতো যে অঙ্গাণু সবাদ শ্বসনে অংশগ্রহণ করে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মূলত মাইটোকন্ড্রিয়া বহু বচন, তবে এক বচন হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। মাইটোকন্ড্রিয়া শব্দটি গ্রিক শব্দ, মাইটোস শব্দের অর্থ হচ্ছে সুতা এবং কন্ডিয়ন শব্দের অর্থ হচ্ছে দানা থেকে উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী কলিকার 1850 সালে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজমে নানান আকৃতির কতগুলো ক্ষুদ্রাঙ্গ দেখতে পান। তবে 1898 সালে বিজ্ঞানী কার্ল বেন্ডা এর নামকরণ করে থাকে এটি মাইটোকন্ড্রিয়া। তবে বিজ্ঞানী এই মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট বলে অভিহিত করেছে। বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। তবে কোষে একটি মাইটোকন্ড্রিয়ন থাকলে কোষ বিভাজনের সময়ই তা বিভক্তি হতে থাকে। উৎপত্তির কথা যদি বলি মাইটোকন্ড্রিয়া প্রধানত প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার মেমব্রেন থেকে উৎপন্ন হয়ে থাকে। যদি কোষ বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে, তবে কখনো কখনো মাইটোকন্ড্রিয়া থেকেও মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়ার আয়তন ও সংখ্যা। আকার ভেদে মাইটোকন্ড্রিয়ার আয়তন বিভিন্ন রকম হতে পারে। যে বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস হতে পারে 0.2 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার পর্যন্ত, এবং সূত্রাকার যে মাইটোকন্ড্রিয়া এর দৈর্ঘ্য হতে পারে 40 মাইক্রোমিটার থেকে 70 মাইক্রোমিটার পর্যন্ত। তবে দণ্ডাকার যে মাইটোকন্ড্রিয়া এর দৈর্ঘ্য হতে পারে 9 মাইক্রোমিটার এবং প্রস্থ হতে পারে 0.5 মাইক্রোমিটার। এবং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষভেদে আলাদা আলাদা হয়ে থাকে। সাধারণত উদ্ভিদ কোষে এদের সংখ্যা হতে পারে 300 থেকে 400টি। তবে কেউ কেউ বলার চেষ্টা, উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বলার চেষ্টা করেছে এটি 100 থেকে 2000টি পর্যন্ত হতে পারে। তবে প্রাণীর যে যকৃৎ কোষ, এই যকৃৎ কোষের সহস্রাধিক মাইটোকন্ড্রিয়া থেকে থাকে। তবে প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না। আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে দেখতে যাব এবং এই গঠনটিতে আমরা
বোর্ডে একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, তোমরা বোর্ডে একটি মাইটোকন্ড্রিয়ানের চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছ। এই মাইটোকন্ড্রিয়ার এই গঠনটি মূলত ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ধারণকৃত আর কি। এই প্রেক্ষাপটে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনায় আমরা কতগুলো শিরোনামের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করব, যার মধ্যে রয়েছে আবরণী, প্রকোষ্ঠ, ক্রিস্টি, এটিপি সিনথেটেস, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং রাইবোজোম। আমরা প্রথমে বর্ণনা দিব যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনের আবরণী। প্রতিটি মাইটোকন্ড্রিয়ায় দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থেকে থাকে। তোমরা দেখতে পাচ্ছ অবশ্য, এর একটি হচ্ছে বহি ঝিল্লি, অপরটি হচ্ছে অন্তঃঝিল্লি। এই দুটি বহি ও অন্তঃঝিল্লির মাঝখানের যে ব্যবধান, এই ব্যবধানটি হতে পারে যে 6 থেকে 8 ন্যানোমিটার এবং বহি ঝিল্লিটি অন্তঃঝিল্লির মতো এরকম খাস নেই, অর্থাৎ বহি ঝিল্লিটি খাস বিহীন। 2 হচ্ছে প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার বহি ঝিল্লি এবং অন্তঃঝিল্লির মাঝখানের যে গহ্বর, এই গহ্বরকে বলা হচ্ছে বহি প্রকোষ্ঠ, যা কো এনজাইম এ সমৃদ্ধ তরল পদার্থে পূর্ণ থেকে থাকে। তবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লির ভিতরের দিকের গহ্বরকে বলা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। তবে এখানে ঘন দানাদার হোমোজেনিয়াস এবং প্রোটিন সমৃদ্ধ পদার্থ দ্বারা পূর্ণ থাকে, তাই একে ম্যাট্রিক্স বা ধাত্র বলা হয়ে থাকে। এক্ষেত্রে আমরা ক্রিস্টির বর্ণনা দিব। মাইটোকন্ড্রিয়ার বহি ঝিল্লিটি সোজা, কিন্তু অন্তঃঝিল্লিটি নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো গঠন তৈরি করেছে তাকে বলা হচ্ছে প্রবর্ধন বা কিস্টি। এই কিস্টির কারণেই মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্সটি রয়েছে, এই ম্যাট্রিক্সটি কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত হয়ে থাকে এবং কিস্টির মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানকে অন্তঃকিস্টি ফাঁকা স্থান বলা হয়ে থাকে এবং যা বহি প্রকোষ্ঠের সঙ্গে সংযুক্ত থেকে থাকে। এটিপি সিনথেটেস ও ইটিসি। কিস্টির স্থানে স্থানে এটিপি সিনথেটেস নামক কতগুলো গোলাকার বস্তু থেকে থাকে। এতে এটিপি সংশ্লেষিত হয়ে থাকে এবং সমগ্র কিস্টি ব্যাপী কতগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি থেকে থাকে এবং পূর্বে এদেরকে অক্সিজোম বলা হয়েছিল। এক্ষেত্রে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএর কথা যদি বলি, মাইটোকন্ড্রিয়াতে গোলাকার দ্বিসূত্র ডিএনএ থেকে থাকে এবং এই ডিএনএ গুলো সক্রিয় বৈশিষ্ট্যের জন্য এদেরকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হয়ে থাকে। রাইবোজোমের কথা যদি বলি, যে মাইটোকন্ড্রিয়াতে 70S ধরনের রাইবোজোম থেকে থাকে, অর্থাৎ এরা আদি প্রকৃতির রাইবোজোম থেকে থাকে। এই রাইবোজোমগুলো ব্যাকটেরিয়ার রাইবোজোমের অনুরূপ প্রকৃতির হয়ে থাকে। এখন আমরা মাইটোকন্ড্রিয়ার যেহেতু ভৌত গঠন জেনে ফেলছি, রাসায়নিক গঠন সম্পর্কে জানতে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রায় 65% হচ্ছে প্রোটিন, 29% হচ্ছে গ্লিসারাইড সমূহ, 4% লেসিথিন ও সেফালিন, 2% ক্যারোটিনয়েড। তবে মাইটোকন্ড্রিয়ার লিপিডের মধ্যে 90%ই হচ্ছে ফসফোলিপিড, বাকি 10% থেকে থাকে যে ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই ও অজৈব পদার্থ। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিটি লিপোপ্রোটিন সমৃদ্ধ এবং প্রতিটি মাইটোকন্ড্রিয়ায় প্রায় 100 ধরনের এনজাইম ও কো এনজাইম থেকে থাকে, আর এগুলো সবই থেকে থাকে 2 ঝিল্লির মধ্যবর্তী স্থান এবং ম্যাট্রিক্সে। এছাড়াও মাইটোকন্ড্রিয়াতে থেকে থাকে আরএনএ এবং ডিএনএ। এবং মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃঝিল্লি, এই অন্তঃঝিল্লিটি কার্ডিওলিপিন নামক বিশেষ ধরনের ফসফোলিপিড দ্বারা গঠিত হয়ে থাকে, বা কার্ডিওলিপিন নামক বিশেষ ধরনের ফসফোলিপিড থেকে থাকে এই অন্তঃঝিল্লিতে।
এবার আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ সম্পর্কে পড়তে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়ায় শ্বসন কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম ও কো এনজাইম সরবরাহ করে থাকে এবং গ্লাইকোলাইসিস ব্যতীত শ্বসনিক সকল প্রক্রিয়াগুলো যেমন হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই প্রক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরেই সংগঠিত হয়ে থাকে এবং কোষ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদনের মূল প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সংগঠিত হয়ে থাকে। তাই মাইটোকন্ড্রিয়াকে জীবদেহের শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে অভিহিত করা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া এটিপিকে এটিপিতে রূপান্তরের মাধ্যমে উচ্চ শক্তি বন্ধনী সৃষ্টি করে নিজ দেহে সঞ্চয় করে রাখে। এরা কোষে লৌহ ও স্টেরয়েড পদার্থের জৈব সংশ্লেষণ ঘটায়। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে প্রোটিন সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম ধারণ করে থাকে এবং মাইটোকন্ড্রিয়াতে কতগুলো ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম আয়ন, সালফেট, ফেরাস এবং ম্যাঙ্গানিজ প্রভৃতি সঞ্চিত থেকে থাকে। এই মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব আরএনএ এবং ডিএনএ উৎপন্ন করে থাকে। স্নেহ বিপাকেও মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে থাকে এবং শুক্রাণু ও ডিম্বাণু গঠনে মাইটোকন্ড্রিয়া ভূমিকা পালন করে থাকে। আমরা এখন একটু উত্তর খোঁজার চেষ্টা করছি যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বা বায়োলজিক্যাল পাওয়ার হাউস বলা হয়। জীবের জৈবিক কাজ সম্পাদনের জন্য শক্তি প্রয়োজন, আর এই শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে ক্রেবস চক্র। আর এই ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংগঠিত হয় এবং সর্বাধিক পরিমাণ শক্তি উৎপন্ন করে থাকে এবং এই মাইটোকন্ড্রিয়াটি কোষের যাবতীয় কাজের সময় শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত করে থাকে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয় এবং কেউ কেউ একে বলার চেষ্টা করেছে যে বায়োলজিক্যাল পাওয়ার হাউস বলা হয়ে থাকে।